গত বছরের এই সময় আমি শাওমির উপর বিরক্ত ছিলাম, এবার হয়েছি বিরক্ত প্রো প্লাস। শাওমি রেডমি নোট সিরিজটা আমার খুব ফেভারিট সিরিজ ছিল ভাই, আমি সবাইকে সাজেস্ট করতাম, এত জোস ছিল। নোট 3 থেকে শুরু করে নোট 5, নোট 7 সিরিজ, হ্যাঁ, এরপর নোট 10 সিরিজ পর্যন্ত ইট ওয়াজ গুড, সবাই গণহারে সাজেস্ট করা যেত। বাট নোট 11 সিরিজ করলোটা কি? আপনারা আমার আগের ভিডিও দেখছিলেন শাওমি গন ম্যাড, 1 বছর প্রায় হয়ে গেছে মনে হয় ভিডিওটার। সেইখানে দেখাইছি যে শাওমি নোট 11 সিরিজে 13 থেকে 14টা মডেল বের করে ফেলছে, প্রায় ঘুরায় ফিরে একই জিনিস, এত কনফিউজিং করে ফেলছে। এরপরে জাস্ট ওইটুকু না, যারা নোট 11 সিরিজ ইউজার সবাই মোটামুটি ম্যাক্সিমাম মানুষ ডিসস্যাটিসফাইড। ইভেন আমাদের আশেপাশে 2-4 জন আছে, আমাদের ওন রাফিদও হচ্ছে নোট 11 সিরিজের ইউজার ছিল। কি অবস্থা রাফিদ? ফোনটার অফ করে ফালায় রাইখা দিছে ড্রয়ারে। অ্যান্ড শাওমি রেডমি নোট সিরিজ নিয়ে আমি মানে এতটাই আশাহত ছিলাম, আমার মানে কান্না আসতেছিল এটার অবস্থা দেখে, মার্কেটে এটা যে অবস্থা। আজকেও এই ভিডিওটা করার সময় আমি মানে এত খারাপ লাগতেছিল, আমি ফ্যাব্রিলাইফের এই ক্রায়োজেনিক জ্যাকেটটা পরে বসছি, এখানে ক্রাই লেখা আছে, বোঝাচ্ছে যে আমি কাঁদতেছি। ফ্যাব্রিলাইফের এমন জোস জোস জ্যাকেট কিন্তু আপনারা কিনতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সো 2023 সাল শুরু অ্যান্ড চলে আসছে নতুন সিরিজ, রেডমি নোট সিরিজেরই 12 ভার্সনটা। এই 12-এর সবচেয়ে হাইয়েস্ট মডেল যেটা প্রো প্লাস, সেটার ইন্ডিয়ান ইউনিট আমাদের কাছে অলরেডি চলে আসছে, দেশে আজকেই নামছে অ্যান্ড আজকেই পাঠিয়ে দিয়েছে KRY ইন্টারন্যাশনাল। KRY ইন্টারন্যাশনালের বাংলাদেশে অনেকগুলো শপ আছে, আনঅফিসিয়াল অফিসিয়াল গ্যাজেট সব কিছু পাবেন তাদের কাছে, এক্সচেঞ্জ অপশনও আছে। অ্যান্ড সব লেটেস্ট ফোন কিন্তু এখন খুব জলদি আনতেছে KRY, হ্যাঁ, ভালো জিনিস ব্যাপারটা। KRY ইন্টারন্যাশনাল অবশ্যই ঘুরে আসবেন কোনো ফোন কিনতে গেলে। এখন আমরা এটা আনবক্সিং দিয়ে শুরু করি। ওকে, বক্সটা কিন্তু শাওমির প্রিমিয়াম সিরিজের মতো লাগতেছে না? বল, এটার ভিতরে কি আছে? ও, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কভার দিয়ে দিছে, নো। নেক্সটে আছে ফোনটা, অ্যান্ড এটার ভিতরে কি? এটার ভিতরে হচ্ছে চার্জার। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে নোট 12 প্রো প্লাসের সবচেয়ে হিটিং পয়েন্ট, হ্যাঁ। 120 ওয়াটের একটা চার্জার এটার বক্সেই দেওয়া আছে। এই জিনিসটা 120 ওয়াটের চার্জার নিতে পারে, আর বাকি থাকে কি? একটা টাইপ সি কেবল, রেগুলার ইউএসবি টু টাইপ সি একটা কেবল দিয়ে দিছে, ঠিক আছে। সো রেডমি নোট 10 প্রো প্লাসের ইন্ডিয়ান যে ইউনিটটা 5000 mAh-এর মতন ব্যাটারি আছে অ্যান্ড বক্সে 120 ওয়াটের চার্জার দেয়া। এটার যে চাইনিজ ভ্যারিয়েন্টটা না, ওইটায় বক্সে 210 ওয়াটের চার্জার দেয়া, হ্যাঁ, ওইটা জ্ঞান চার্জার। সো আমরা চাইনিজটা দেশেও আসে নাই, আমরা পাইও নাই, আমরা ইন্ডিয়ানটা নিয়ে এখন কাজ করতেছি। এটা 120 ওয়াটের যে চার্জারটা, এইটা দিয়ে হচ্ছে মাত্র 20 মিনিটের মধ্যে এই ফোনটা ফুল চার্জ হয়। 20 মিনিট বলতে একদম 0 to 100, আপনি যদি 10 থেকে 95% করেন তাহলে 16 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, মাত্র 16 মিনিটে ফুল চার্জ। মানে ফোনে চার্জে লাগাইছি, বাথরুমে গেছি, আসছি, অর্ধেক চার্জ হয়ে গেছে। আমাদের কাছে যেটা আসছে এইটারে বলে আইসবার্গ ব্লু, অ্যান্ড হচ্ছে ব্যাকটা আমার কাছে ম্যাট ম্যাট লাগতেছে। এটা হচ্ছে ম্যাট গ্লাস, অ্যান্ড এই অংশটা লাগতেছে মেটালের মতন, এই যে ক্যামেরার যে বাম্পটা আছে এই পার্টটা, বাট নট শিওর, রিভিউতে ফুললি জানাইতে পারবো অ্যাকচুয়ালি কোনটা। অ্যান্ড সাইড ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের। ডিজাইনটা আমার কাছে না রিয়েলমি ভাইব আনতেছে। আগের বারে নোট 11 সিরিজের ডিজাইনটা আমার পছন্দ হয় নাই, এবারের ডিজাইনটা তাও যথেষ্ট পছন্দ হওয়ার মতন, সিম্পল আছে, বাট মানে শাওমির টোনটা নাই, একটু রিয়েলমি সাইড লাগতেছে। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিছে সাইডে, আর উপরে কিন্তু শাওমির যেই খুব ফেমাস আয়ার ব্লাস্টার, যেটা দিয়ে এসি কন্ট্রোল করা যায়, টিভি কন্ট্রোল করা যায়, লুকায় লুকায় মানুষের এসি অন করে দেওয়া যায়, সেই জিনিসটা কিন্তু আছে। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, যখন ডুয়েল স্টেরিও স্পিকার দিচ্ছে মানুষ অন্যান্য ফোনগুলোতে, সেটা দেয় হচ্ছে ইয়ারপিসে অ্যান্ড হচ্ছে বটম ফায়ার লাউড স্পিকারে, হ্যাঁ। এখানে কিন্তু উপরে একটা স্পিকার দিছে অ্যান্ড নিচে একটা স্পিকার দিছে, এই দুইটা মিলে স্টেরিও দিবে। ইয়ারপিসে কোনো আলাদা লাউড স্পিকার দেয় নাই, ইয়ারপিসটা শুধুমাত্র ইয়ারপিস হিসেবেই কাজ করবে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এখানে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাকপোর্ট আছে। ভাই, আমি অনেকদিন পর দেখলাম 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাকপোর্ট, তখন খুঁজেই পাওয়া যায় না, দ্যাটস ভেরি গুড। অ্যান্ড সিম কার্ড ট্রে আছে, এটা একটু গুতালি দে, তলোয়ার দিলাম ঢুকায়। ওকে, সিম কার্ড স্লটটা হচ্ছে জাস্ট সিম কার্ড স্লট, কোনো হাইব্রিড টাইব্রিড কিছু না, দুইটা সিমের অপশন আছে, কোনো মেমোরি কার্ডের অপশন নাই। অ্যান্ড হচ্ছে আপনি সিম কার্ড ট্রেতে দেখতেছেন এখানে একটা কমলা কালারের রাবার কোটিং আছে, দেখেন একটা রাবারের মতন জিনিস দেয়া। এই জিনিসটা থাকে নর্মালি ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইসগুলোতে। এই ডিভাইসটা হচ্ছে IP53 ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট আর কি। IP53 ইজ ওকে বাজেট ফোন হিসেবে, এটা তো বাজেট ফোনের দাম না, মানে হায়ার বাজেট ফোন হিসেবেও ইটস ওকে। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, পিছনের ব্যাকপার্টটা কিন্তু অনেক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, দেখ প্রচুর ফিঙ্গারপ্রিন্ট পড়তেছে। ওভারঅল হ্যান্ড ফিল ভালোই লাগতেছে ভাই, মানে হাতে গ্রিপ ভালো পাচ্ছি,
শক্তপোক্ত লাগতেছে, সহজে ভাঙবে টাঙবে না এমন মনে হইতেছে না। দিস ইজ এ সলিড ডিভাইস আই থিঙ্ক, আমার ফার্স্ট ইমপ্রেশন সেটাই বলতেছে। এখন হচ্ছে ডিসপ্লেটা অন করি। ডিভাইসটা ওপেন করে আমার ফার্স্ট খটকা যেটা লাগছে সেটা হচ্ছে MIUI 13 দেয়া লেখা দেখাচ্ছে। হ্যাঁ, MIUI 13 কেন হবে? এখন চলতেছে অ্যান্ড্রয়েড 13, সো MIUI 14 হওয়ার কথা। এই ফোনটা আমি যতখানি দেখলাম যে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড দিবে অ্যান্ড 4 বছরের সিকিউরিটি আপগ্রেড হচ্ছে পুশ করবে। এখন অলরেডি যদি এটা অ্যান্ড্রয়েড 12-এ থাকে, বাট অন্যান্য ফোন লঞ্চ হচ্ছে অ্যান্ড্রয়েড 13 দিয়ে, মানে এইটা সর্বোচ্চভাবে অ্যান্ড্রয়েড 14। সো টেকনিক্যালি এটা জাস্ট 1 বছরের মেজর আপগ্রেড পাচ্ছে বাকিদের তুলনায়, রাইট? ফিঙ্গারপ্রিন্টটা টেস্ট করি। আচ্ছা, ফার্স্ট রাফিদ, অ্যাগেন ফার্স্ট। সো রাফিদের 11 প্রোতে ফিঙ্গারপ্রিন্ট নাকি প্রচুর মিস করতো, বাট এটাই আমি এখন ঠিকঠাকই দেখতেছি। এই 2021 সালের পরের ফোনগুলোতেই সমস্যা দেখতেছি। শুরুতে অনেক ভালো থাকে, অনেক ফাস্ট থাকে, ক্যামেরার পারফরমেন্স অনেক ভালো লাগে, ধীরে ধীরে আপডেট দিয়ে আরও নষ্ট করে ফেলে, আর নাইলে হচ্ছে এমনিতেই নষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম জিনিস। আমি যদি ডিসপ্লের দিকে দেখি, Xiaomi একটা জোস ডিসপ্লে দিছে। হ্যাঁ, যেই দামি হোক না কেন, এটা যতখানি দামি দিছে ততখানির জন্য জাস্টিফাইড একটা ডিসপ্লে। 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, ওরা বলতেছে প্রো অ্যামোলেড এই জিনিসটাকে। এই জিনিসটা HDR10+ সাপোর্টেড, 10 বিট কালার সাপোর্টেড, অ্যান্ড হচ্ছে ডলবি অ্যাটমস সাপোর্টেড, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। সো মানে এই বাজেটে আমি যা যা চাইতে পারি ডিসপ্লেটার থেকে মোটামুটি সব কিছু অফার করে ফেলতেছে এই জিনিসটা। অ্যান্ড আমার কাছে কিন্তু এটা যথেষ্ট কোয়ালিটিফুল একটা ডিসপ্লে লাগতেছে, যথেষ্ট ভাইব্রেন্ট লাগতেছে। অ্যান্ড এটার হচ্ছে আউটডোর ডিসপ্লে ব্রাইটনেস যথেষ্ট জোস। বাই ডিফল্ট 500 নিটস পর্যন্ত যায়, বাট আউটডোরে হাই ব্রাইটনেস মোডে 900 নিটস পর্যন্ত যায়। সো ব্রাইটনেস নিয়ে ম্যাক্সিমাম বাজেট ফোনে চিন্তা করতে হয়, এটাই চিন্তা করতে হবে না। অ্যান্ড কালার কিন্তু আমার অলরেডি ভালো লাগতেছে দোস্ত। সেমি ফ্ল্যাগশিপ কাইন্ড অফ ফোনগুলোর ডিসপ্লে কালারগুলো যেমন থাকে না, ওইরকম একটা আমি ফিল পাচ্ছি। পাশাপাশি গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আছে এটার মধ্যে। অ্যান্ড আমার কাছে নোটিসেবল লাগতেছে যে এইটার যেই চিন অ্যান্ড ভেজেল এরিয়াটা আছে না, এইটা হচ্ছে যথেষ্ট সিমেট্রিক্যাল লাগতেছে। এই জন্য সামনে থেকে দেখতে একটু ভালো লাগতেছে। ডিসপ্লেটা প্রাইস অনুযায়ী আমার কাছে জাস্টিফাইড লাগছে, বাট ক্যামেরাটার কী অবস্থা? ক্যামেরা পিছনে আছে 3টা। প্রথমটা হচ্ছে 200 মেগাপিক্সেলের, এটা হচ্ছে স্যামসাংয়ের আইসোসেল HPX সেন্সর। অ্যান্ড এইটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অ্যাপারচার 1.65। দ্যাটস অ্যামেজিং। বাজেট রেঞ্জের মধ্যে চলে আসতেছে এত হাই মেগাপিক্সেল ক্যামেরা, তারপরে এত জোস একটা অ্যাপারচার সিস্টেম। অ্যান্ড পাশাপাশি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে, অ্যান্ড একটা কোনো কাজের না 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আছে। এরকম হায়ার মেগাপিক্সেল মানে 200 মেগাপিক্সেলের মতন একটা ক্যামেরার সুবিধা হচ্ছে, আপনি একটা ছবি তুললেন, ছবির মানে একটু দূরেই আছেন, ছবিতে আপনি একটু দূরেই আছেন, সেইখানে জুম করে করে ক্রপ করে করে সেইটাকে একটা আলাদা ছবি বানানো সম্ভব এরকম হায়ার রেজুলেশন থাকলে। অনেক বেশি ডিটেলস থাকে, অনেক বেশি শার্প থাকে, এই জন্য হচ্ছে মানে অনেকখানি জুমিং ক্যাপাবিলিটি তৈরি হয়। এছাড়া এই ক্যামেরা সেটআপে ভালো জিনিস হচ্ছে OIS আছে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, অ্যান্ড মানে ফাইনালি 4K 30 FPS রেকর্ডিং চলে আসছে। এই ভিডিওটা যেহেতু একদম আনবক্সিং স্লাইটলি ইমপ্রেশন, সো আমি এখানে ক্যামেরা নিয়ে ডিটেলসে যাচ্ছি না। আমি কিছু ক্যামেরা স্যাম্পল দেখা দিচ্ছি, আপনারা দেখে একটু আইডিয়া করেন কেমন কি লাগতেছে। এইটার ক্যামেরা নিয়ে আলাদা ভিডিও বানানো জরুরি, হয়তো বা সেটা একটা ক্যামেরা কম্প্যারিজন হবে অথবা আলাদা ক্যামেরা রিভিউ হবে, কারণ 200 মেগাপিক্সেল ক্যামেরা কেমন হোল্ড আপ করতে পারতেছে, প্রসেসর কি নিতে পারতেছে কিনা, এইসব অনেক বিষয় যাচাই করা বাকি। সো ক্যামেরা নিয়ে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আপাতত আমরা চলে যাচ্ছি হচ্ছে হার্ডওয়্যারে। এটার ভিতরে যদি আমি যাই তাহলে পাবো মিডিয়াটেক ডায়মেনসিটি 1080। এই 1080 কথা যখন শুনছি না, আমার মাথায় আসতেছে রিয়েলমি 10 প্রো প্লাসের কথা। এটার যেই একদম এক্স্যাক্ট কম্পিটিটর যেটা রিয়েলমি 2023 সালের যে ডিভাইসটা, সেটা তো মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 দেয়া। ওইটার কাজটা আমরা আগে করছিলাম, ওইটা যদিও পাবলিশ হচ্ছে পরে। সো এই দুইটা ফোনেই কিন্তু সেম চিপসেট দেয়া। অ্যান্ড আমি খুবই আশাবাদী এই চিপসেটটা নিয়ে। মিড রেঞ্জ বা হায়ার মিড রেঞ্জে যথেষ্ট ক্যাপাবল একটা চিপসেট হওয়ার কথা। অ্যান্ড আমরা এটার থেকে মোটামুটি স্টেবল পারফরমেন্স পাইছি, একটা ডিসেন্ট গেমিং পাইছি, অ্যান্ড অতিরিক্ত হিট খুঁজে পাই নাই, কারণ এখন তো শীতকাল, হিট হলেও বোঝা যাচ্ছে না। এছাড়া এটার স্টোরেজ ভ্যারিয়েন্ট হচ্ছে 8/256 অ্যান্ড 12/256 অ্যাভেলেবেল, ঠিক আছে। এখন 8GB 12GB র্যাম, এটা হচ্ছে LPDDR4X, আর ইউএফএস স্টোরেজ হচ্ছে 2.2। এই জায়গাটা আমার একটু খটকা লাগছে ভাই। এই জায়গায় আমি রিয়েলমিতেও একটু বকছি, Xiaomiরও একটু বইখানেই। একটা 40,000 টাকা প্লাস দামের ফোনে বা 40,000 টাকার আশেপাশের দামের ফোনে ইউএফএস 2.2 ইজ সো মাচ ব্যাকডেটেড। হ্যাঁ, আমার হচ্ছে 256GB অনলি স্টোরেজ অপশন নিয়ে সমস্যা নাই, 128GB অপশন থাকলে ভালো আছে। শুধু 256GB দিয়েছেন, ঠিক আছে, বাট ইউএফএস 2.2 একটু ওল্ড, অ্যাটলিস্ট 3.1 দেওয়া উচিত ছিল Xiaomi রিয়েলমি বোথ। আর এই ফোনটা কিন্তু একটা 5G কেপেবল ফোন, 10টা 5G নেটওয়ার্ক ব্যান্ড আছে, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আছে, Wi-Fi 6 আছে। এই দিকে Xiaomi কিন্তু খেয়াল রাখছে, এই দিক থেকে কভার্ড। ফোনটা হচ্ছে 8.9 মিলিমিটার থিক, এটা থিন বলা যায় না, থিক, অলমোস্ট 9 মিলিমিটারের মতন, একটু মোটা সোটা।
আমার মনে হয় ওরা যে এই যে হাইপার চার্জিং দিতে গেছে 120 ওয়াট 210 ওয়াটের, এইটা করতে গেলে না অনেকগুলো প্রোটেকশন লেয়ার অ্যাড করতে হয়। অ্যান্ড আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে টাইপিংয়ের সময় যে হ্যাপটিকটা দেয় না, এই হ্যাপটিকটা কিন্তু আগে থেকে ভালো ইমপ্রুভ করছে রাফিদ। এই যে ভলিউম আপ ডাউন করতেছি না, তখনও কিন্তু পুশ পুশ করে মানে একদম রিয়েল ফিল দেওয়ার চেষ্টা করতেছে। এগুলো ফ্ল্যাগশিপ ফোনে খুবই কমন জিনিস, বাট এরকম হায়ার মিড রেঞ্জে এখন মানে নজর দিচ্ছে, Xiaomi এটা নজর দিচ্ছে অন্তত। একটা ব্যাপার হচ্ছে রেডমি নোট সিরিজটা একটা জোস সিরিজ ছিল। লাস্ট টাইমের যে নোট 11 সিরিজটা ওইটা আমার মানে অনেকখানি আশাহত করছে, হার্ট ব্রেক করছে। এত উইক ছিল, এত ফ্র্যাজাইল ছিল, আমার কাছে একদম ভালো লাগতো না জিনিসটা। মনে হতো না যেটা শাওমির ক্রিয়েশন, হ্যাঁ অ্যাটলিস্ট নোট সিরিজের ক্রিয়েশন এমন লাগতো না। বাট নোট 12টা না আমি আবার আশাবাদী হচ্ছি, আমার কাছে এটা ভালো লাগতেছে, সলিড লাগতেছে জিনিসটা, হাতে ধরেও ঠিকঠাক লাগতেছে। অ্যান্ড আই থিঙ্ক এইটা দিয়ে 23 সালে শাওমির একটা ছোটোখাটো কামব্যাক হবে, মেজর না হইলেও ভালো একটা জিনিস। কারণ মানুষ এখন ফোন কিনতে গেলে ভাই এত ভয় থাকে, আপনি যেই বাজেটে ফোন কিনতে যান অপশন নাই। আমার মানুষজন জিজ্ঞেস করে ভাই এই দামে কী কিনুম, আমি নিজেই কনফিউজড হয়ে যাই, মাথায় খুঁজে পাই না অনেকক্ষণ ভাই বাবু কোনটা সাজেস্ট করুন ভাই, সবগুলাতেই এত এত সমস্যা। সো 23 সালটায় আশা করি এই জিনিসটায় আমরা একটু চেঞ্জ দেখবো। Xiaomi কিছু ভালো ভালো ফোন আশা করি আমাদের অফার করবে। অ্যান্ড নোট 12 প্রো প্লাসটা অলরেডি যারা কিনতে চাচ্ছেন, আই ফাইন্ড দিস কোয়াইট অ্যাট্রাকটিভ। যদি এটার প্রাইসটা 35,000-এর নিচে নামে, রাইট রাফিদ? হ্যাঁ 35,000-এর আশেপাশে হয়, তখন এটা কিন্তু একটা ভালো প্যাকেজ হওয়ার কথা। অ্যান্ড আরেকটা জিনিস যেটা সাবির আমার বললো, ভাই রেডমি নোট সিরিজটা আমরা 20,000 টাকার আশেপাশে ভাবি, আমাদের কিন্তু মাইন্ডটা ওখানে আটকা। বাট এটা কিন্তু চলে গেছে 40 ক্রস করে, 40-র দিকে এসে হয়তো আটকাবে বা 35-এর দিকে আটকাবে। সো রেডমি নোট সিরিজের ফোন 40K-র দিকে চলে যাচ্ছে, জিনিসটা একটু অবাক করার মতন। বাট রাফিদ এখানে যে ব্যাপারটা বলছিল আমার যে দোস্ত ফোনের দাম আস্তে আস্তে বাড়ানোই দরকার। কারণ Xiaomiর আগের বছরের ফোনগুলো আমি যদি দেখি, দাম কমাইতে যায় সিপিইউ রিবলিং করা লাগতেছে, ফোন হচ্ছে আপডেট দিছি ডেড হয়ে গেছে, এমন সমস্যা। এগুলো প্রত্যেকটা জিনিসই হচ্ছে কম দামে বেশি জিনিস দিতে যায়, কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে না। অ্যান্ড আমার কাছে কিন্তু এই জিনিসটা একটা আইরনি লাগতেছে। Xiaomi OnePlus অলওয়েজ ওরাই ইন্ট্রোডিউস করছে, ওরাই দেখাইছে যে কম দামে অনেক বেশি কিছু দেয়া সম্ভব। বাট এখন কিন্তু ওরা ওদের নিজের সাকসেসেই সাফার করতেছে। ওরা যে কম দামে বেশি জিনিস দিতে যেয়ে এখন কোয়ালিটি রাখতে পারতেছে না, খুবই ভয়ঙ্কর অবস্থা। ইউজাররা একদম মানে নর্মালি অন্যান্য কোম্পানি যারা একটু বেশি দাম নেয় তাদের উপর রাগ করে। বাট Xiaomi OnePlus-এর যে পারফরমেন্স দেখাইছে, যে অবস্থা ফোনগুলার, মানুষ চেইতা গেছে, রিয়েলি রেজড অবস্থায় আছে মানুষজন। সো এখন আমি মনে করি 23 সাল থেকে Xiaomiর একটু অন্যদিকে চিন্তা করা দরকার। ওরা যদি কোয়ালিটিতে বেশি ফোকাস দেয়, আমাদের যদি আফটার সেল সার্ভিস নিয়ে প্যারা কম খাইতে হয়, তাইলে ভাই আমার কিছু টাকা খরচ বেশি করতে সমস্যা নাই, আমি অন্তত এটা মনে করি। আই থিঙ্ক আপনারাও মনে করবেন। বাট রেডমি নোট সিরিজের ইউজাররা একটু কমেন্টে জানায়েন, Xiaomiর ফোন যে 40,000-এর উপরে চলে যাচ্ছে নোট সিরিজের ফোনগুলো, এইটার ব্যাপারে আপনাদের কী মতামত।